দর্শক, আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিশন 24 টেলিভিশন চ্যানেলের নিয়মিত আয়োজন আলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিনা চৌধুরী। আমাদের সাথে আছেন ভিশন 24 টেলিভিশন চ্যানেলের চিফ এডিটর গাজী সালাউদ্দিন মাহমুদ মিম। মিমকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপা। তোমাকেও অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আর 4 দিন পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন এবং গণভোট। গণভোটের প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। গণভোটের বিষয়বস্তু আসলে কি? আপনি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন? কেন দিবেন? এসব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আপনারা সবাই জানেন যে জুলাই আন্দোলনের পরে একটা জুলাই সনদ বা জুলাই চার্টার তৈরি হয়েছিল, যেখানে 84টি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলোই বা আসলে কি? আপনি সবগুলির সাথে কি একমত? যদি একমত না হন তাহলে কি করবেন? এইসব বিষয়কে সামনে রেখে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি গাজী সালাউদ্দিন মাহমুদ মিমের কাছে। তো মিম, অনুষ্ঠানের শুরুতেই আমি তোমাকে অনুরোধ করব আমাদের দর্শকদের জন্য এই যে জুলাই সনদ কিভাবে এলো এবং এইটার যে প্রেক্ষাপট এবং এর মধ্যে আসলে কি কি আছে এগুলি যদি একটু দর্শকদের বলো, যাতে তারা বুঝতে পারেন যে আসলে তাদের কি করা উচিত। আহ, অসংখ্য ধন্যবাদ আপা। জুলাই আপনারা জানি যে 2024 সালে জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এবং আমরা স্বাধীনতার পর থেকে আমরা বহুবার বলেছি, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশ জন্মের পেছনে মূল আকাঙ্ক্ষাটা ছিল যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সাম্য এবং সকলের সমান অধিকার থাকবে, সেরকম একটি রাষ্ট্র আমরা আশা করেছিলাম। এবং সকলের সমান অধিকার থাকার নিশ্চিত করার জন্য একটি পূর্ণ গণতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু স্বাধীনতার পর থেকে বহুবার এই গণতন্ত্রের মুখে আমরা অগ্রগতি শুরু করে থমকে গেছি বিভিন্ন কারণে। এবং যে সরকারগুলা এই কাজটা করেছে বা মানুষকে জিম্মি করে আমাদের স্বাধীনতা বা বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করেছে, তারা কিন্তু সবসময় সংবিধানের দোহাই দিয়ে এই কাজগুলো করেছে। গত 17 বছর শেখ হাসিনার যে সরকার ছিল, সেখানেও কিন্তু জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে পরিবর্তন করে দলটি কন্টিনিউ করেছিল। এখন এই জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছে, সেটা হচ্ছে মূলত যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো অবস্থা তৈরি না হয় এবং রাজনৈতিক দলগুলো সরকারে আসলে তারা যেন দায়বদ্ধতার মধ্যে থাকে, মোটামুটি সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছে। তবে এখানে একটা জরুরি বিষয় হচ্ছে, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছা না থাকে, তাহলে আপনি আইন করে কিন্তু করতে পারবেন না কোনো কিছুই। যেমন ধরেন, যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আর্জেন্টিনার সংবিধান প্রায় একই রকম, সামান্য কিছু পরিবর্তন ছাড়া। কিন্তু যুক্তরাষ্ট্রে যেভাবে গণতন্ত্রের চর্চা হয়, আর্জেন্টিনা কি সেভাবে হয়? হয় না। অর্থাৎ যে রাজনৈতিক দলগুলা, অর্থাৎ ব্যক্তি যারা, তাদের যদি সদিচ্ছা না থাকে, আলটিমেটলি সেটা হয় না। তবুও সংবিধানে কিছু ধারা থাকলে বা সংবিধানে কিছু বাধ্যবাধকতা থাকলে তাদের ওই 2 নম্বরই করাটাও একটু কঠিন হয়ে যায়, একটা বাধা তৈরি হয়। না, অর্থাৎ তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেন আইনের শাসনের মধ্যে থেকে দেশ পরিচালনা করে এবং এক কথায় রাজনৈতিক দলগুলো যেন স্বেচ্ছাচার না করতে পারে, সেই বিষয়টাকে কিছুটা শেপ আপ করার জন্যই এই জুলাই রাইট। সংস্কার, আহ, আহ, জুলাই সনদকে সামনে আনা হয়েছে। তো এই জুলাই সনদটাকে আসলে কিভাবে তৈরি করা হয়েছে এই বিষয়টাও একটু দর্শকরা জানতে চাইতে পারে। আচ্ছা, জুলাই সনদের আপনার জুলাই আন্দোলনের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার গঠন করা হয়, তত্ত্বাবধায়ক সরকার, তখনই সংস্কারের বিষয়টা সামনে আসে এবং তখন খুব সম্ভবত 6টা সংস্কার কমিশন গঠন করা হয়। সেই 6টা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে, এবং তারা এই কমিশন কিন্তু অনেক আলোচনা, মানুষের মতামত, ওয়েবসাইটে কিন্তু ওপেন ছিল, আপনিও চাইলে মতামত দিতে পারতেন। সেই মতামতের ভিত্তিতে তাদের যার যার প্রস্তাবনা সরকারের কাছে জমা দেয়। পরে সরকার সবগুলা কমিটির সিদ্ধান্ত নিয়ে এটা ঐক্যমত্য কমিশন গঠন করে। সেই ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা করে সম্ভবত 168টি প্রস্তাব তৈরি করে। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নোট অফ ডিসেন্ট ইত্যাদির পর সর্বসাকুল্যে 84টি প্রস্তাব কিন্তু
সর্বশেষ গৃহীত হয়েছে যে এই বিষয়গুলোর উপর আমরা কাজ করব। এই 84টি প্রস্তাবদের মধ্যে 47টি প্রস্তাব কিন্তু সরাসরি সাংবিধানিক, আর বাকি 37টা হচ্ছে আপনি প্রশাসনিক, যেগুলো আপনি অধ্যাদেশ বা অন্য কোনো কিছুর মাধ্যমে আপনি এটা বাস্তবায়ন করতে পারেন। কিন্তু ওই যে 47টা বাস্তবায়ন করতে হলে কিন্তু আপনাকে সংবিধানে পরিবর্তনের মাধ্যমে, সংবিধানে সংযোজনের মাধ্যমে এগুলো কিন্তু করতে হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, গণভোট মানে কি? গণভোট হচ্ছে বাইনারি, হ্যাঁ অথবা না। যেমন আমাদের দেশে আগে যে 3টা গণভোট হয়েছে, 3টাতে কি ছিল? প্রথম দুটো ছিল হচ্ছে জিয়াউর রহমানের শাসন জনগণ মানে কি না, হ্যাঁ বা না। সহজ জিনিস, আমি মানি অথবা মানি না। তার মানে দ্বিতীয়টা ছিল তুমি বলতে চাচ্ছ যে গণভোট বিষয়টি আসলে এই প্রথম যে বাংলাদেশে হচ্ছে তা না। তা তো না। দর্শক এই বিষয়টি আমলে নিতে হবে যে গণভোটের কনসেপ্ট আসলে আগেও ছিল। সো কবে কবে ছিল একটু যদি বলো। আমরা ইতিহাসকে একটু পুনরাবৃত্তি করছি, কারণ আসলে মাঝে মাঝে পুনরাবৃত্তি না করলে আমাদের সবারই কিছুটা বিস্মৃতি চলে আসে। গণভোট হচ্ছে কি এমন একটা পদ্ধতি যেখানে সরাসরি জনগণ তার সিদ্ধান্ত জানায়। যেমন আমরা সংসদ নির্বাচনে কি করি? আমি আমার সংসদ প্রতিনিধি নির্বাচন করি, উনি আমার হয়ে সংসদে বসে আইনগুলো তৈরি করে। কিন্তু গণভোট হচ্ছে আমি সরাসরি সিদ্ধান্ত জানাচ্ছি যে এটা হবে, এটা হবে না। কারণ বাংলাদেশের ইতিহাসে যেমন স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট হয় জিয়াউর রহমানের সময়, সম্ভবত 79 সালে 30 মে। এবং সেই গণভোটের প্রশ্ন ছিল যে মানুষ জিয়াউর রহমানের শাসন গ্রহণ করে কিনা। তখন মানুষ সম্মত দিয়ে সেটা ছিল প্রথম গণভোট। প্রথম গণভোট স্বাধীন বাংলাদেশে। তারপরে পরে এরশাদ ক্ষমতায় আসার পরে আরেকটা গণভোট করে একই ইস্যুতে, যে এরশাদের শাসন মানুষ মানছে কিনা। সেখানেও মানুষ সম্মতি দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ ভোট। অনেক প্রশ্ন আছে হ্যাঁ ভোট নিয়ে, কিন্তু তারপরে মোটা দাগে এটা। এখন তৃতীয় আরেকটা যে গণভোট হয়েছিল 1991 সালে সম্ভবত সেপ্টেম্বর মাসে, সেই গণভোটটা ছিল সাংবিধানিক প্রশ্নে। আমরা জানি যে বাংলাদেশ 72 সালে যাত্রা শুরু করেছিল সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে, কিন্তু 1974 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করে। এবং পরবর্তীতে জিয়াউর রহমানের সময়, এরশাদের সময় কিন্তু সেই রাষ্ট্রপতি শাসিত সরকারই কিন্তু ছিল। এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনার জোটগুলা বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে বৃহৎ জোট ছিল, এবং আরও একটা তিনটা জোট ছিল সম্ভবত, তাদের যে একটি রূপরেখা ছিল, সেই রূপরেখা বলা ছিল যে এরশাদের পতন হলে গণতন্ত্রের যাত্রা যখন শুরু হবে তখন আমরা আবার সংসদীয় গণতন্ত্রে ফেরত যাব। রাইট। এবং সেই লক্ষ্যে 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পর দ্বাদশ সংশোধনী পাশ হয়। দ্বাদশ সংশোধনী ছিল হচ্ছে রাষ্ট্রপতি শাসিত থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারের প্রবর্তন, সংসদীয় পদ্ধতি। এখন যেহেতু এটা অনেক বড় একটা ডিসিশন, সেই জন্য সরকারের সিদ্ধান্ত নেয় এই যে বিলটা পাশ হলো, আপনি জানেন যে বিল পাশ হওয়ার পরে সেটা আইনে পরিণত হয় তখনই যখন রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন। তখন গণভোটটা হয়েছিল যে এই বিলে রাষ্ট্রপতি সম্মতি দিবে কি দিবে না, হ্যাঁ হলে দিবে, না হলে দিবে না। তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁর পক্ষে ভোট দেয় এবং বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র যাত্রা শুরু করে। এবং আমরা জানি যে সেই সংসদে প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে আমরা পাই বেগম খালেদা জিয়াকে 1991 সালে। এর আগে একটু বলি, আরেকটা বাকি আছে, আরেকটা গুরুত্বপূর্ণ গণভোট কিন্তু আমাদের এই অঞ্চলে হয়েছিল। এটা আমার কাছে এই তিনটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এমনকি আমি মনে করি 24 থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 1947 সালে যখন দেশ ভাগ হয়। আমরা জানি যে সিলেট জেলা কিন্তু আসামের মধ্যে ছিল, কিন্তু আবার বৃহত্তর সিলেট জেলা কিন্তু মুসলিম প্রধান। তখন সিদ্ধান্ত হয় যে গণভোটের মাধ্যমে ওই অঞ্চলের বৃহত্তর সিলেটের মানুষ যদি মনে করে তারা পাকিস্তানের মধ্যে আসবে তাহলে পাকিস্তানে, আর যদি মনে করে না তাহলে তারা ভারতের পক্ষে যাবে। ওখানে 5টি মহকুমা ছিল, সে 5টি মহকুমা আলাদা আলাদাভাবে গণভোট হয় এবং 5টিতেই সিদ্ধান্ত জানায় জনগণ যে তারা সে সময়ের পূর্ব পাকিস্তানের সাথে থাকতে চায়, কিন্তু তার পাকিস্তানের সাথে সেভাবে সিদ্ধান্ত হয়। কিন্তু 3 দিন পরে আমরা জানি র্যাডক্লিফের একটা হঠাৎ করে একটা সিদ্ধান্ত আসে, করিমগঞ্জ এবং কয়েকটা ছোট থানা ভারতের মধ্যে দিয়ে দেওয়া হয়। এ বিষয়ে আমরা আজকে আর বাড়তি কোনো আলাপ করবো না, এখন আমরা ফিরে আসি আমাদের বর্তমান সময়ে। এবং এই যে জুলাই সনদে একটু বলি, জুলাই সনদে যখন সিদ্ধান্ত হলো, তাহলে আমরা কি দেখলাম? আগের 4টা গণভোট, 3টা প্লাস একটি মাত্র প্রশ্নের উপর কিন্তু গণভোট হয়েছে যে আমি এটা মানি কি মানি না। এখন ধরেন আমার এই যে সামনে 12 তারিখে যে গণভোটটা অনুষ্ঠিত হবে, সেখানেও কিন্তু হ্যাঁ এবং না, আমি জুলাই সনদ মানি কি মানি না। এখন প্রশ্ন হচ্ছে জুলাই সনদে যে 84টি বিষয়, কিংবা ধরেন যে 47টি প্রশাসনিক সাংবিধানিক বিষয়, আমি তো 47টার সাথে একমত নাও হতে পারি।
এই জায়গাটাতে আমরা আসবো। হ্যাঁ। কিন্তু তার আগে দর্শকদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে এটা আমাদের ৪র্থ গণভোট। এর আগের একটি ভোট হয়েছিল জিয়াউর রহমানের আমলে। হুম, হুম। তারপরে এরশাদের সময়ে, তারপরে শেখ খালেদা জিয়া ক্ষমতায় আসার আগে শাহাবুদ্দিনের। সংসদীয় শাহাব শাহাবুদ্দিন হ্যাঁ। বিচারপতি শাহাবুদ্দিনের স আ স ত সময়ে আরেকটি গণভোট হয়েছিল। এটা বাংলাদেশের ৪র্থ গণভোট। কিন্তু ইন্টারেস্টিংলি ব্রিটিশ সময়েও একটা গণভোট হয়েছিল। সেটা হচ্ছে সিলেটকে পাকিস্তানে রাখা হবে নাকি ভারতে রাখা হবে এই বিষয়টা নিয়ে সিলেটের মধ্যে একটা গণভোট হয়েছিল। হুম, তাহলে গণভোট বিষয়টি আসলে বলা যায় মোটামুটি এই উপমহাদেশে একটি প্রচলিত মাধ্যম মানুষের মতামতকে যাচাই করার ক্ষেত্রে। কিন্তু এই বিষয়টাতে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আসলে কতটুকু? মানে আমরা আসলে সেই কবিতার মতো অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ। সেভাবে দেখতে গেলে আমাদের দেশে আসলে আমরা অনেক কিছুই করি যেটা পৃথিবীর অন্য কোনো দেশে কেউ করে না। তো এটা কি শুধু আমরাই করছি না কি মানে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আসলে কতটুকু? দেখেন এইটা গণভোট খুব সহজ মনে হয়। গেলাম হ্যাঁ আর নাতে, কিন্তু গণভোটের গ্রহণযোগ্যতা কিংবা এর ক্ষমতা কিন্তু প্রচণ্ড। আপনি দেখেন একটি গণভোটের মধ্য দিয়ে একটি রাষ্ট্রের মানচিত্র নির্মাণ হলো ৪৭ সালে। ওই সময় না হলে আজকে সিলেট কিন্তু আসামের মধ্যে থাকতো, মেঘালয়ের মধ্যে থাকতো। তাহলে কতখানি গুরুত্বপূর্ণ, তাই না? নরওয়ে ১৯০৫ সালে সম্ভবত তারা সুইডেনের আন্ডারে ছিল। গণভোট হলো যে তারা স্বাধীন হবে কি হবে না। সেই দেশে মানুষ সম্মতি দিল স্বাধীন হবে, তাই স্বাধীন হলো। তাহলে গ্রহণযোগ্যতা কতখানি বোঝেন? ব্রেক্সিটের কথা তো আমরা জানি, সদ্য ২০১৬ সালে ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না সেই প্রশ্নে কিন্তু গণভোট হলো। সেখানে আসলে কি সিদ্ধান্ত হয়েছিল? সিদ্ধান্ত হয়েছিল যে হ্যাঁ ভোট দিলে তারা বের হয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে, এবং সিদ্ধান্ত হলো জনগণ সেই বের হওয়ার পক্ষে ভোট দিল, এবং পরবর্তীতে ইউকে কিন্তু বের হয়ে গেল। যদিও ইউকের সরকার প্রশাসন সারা বিশ্ব জানতো এটা ইউরোপের মানে যুক্তরাজ্যের জন্য ভালো হচ্ছে না, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে। সেটা যে অর্থনৈতিক সাফারিংস, তারা কিন্তু এখনও সেই সাফারিংসটা ভোগ করছে। কিন্তু তারপরও জনগণ যেহেতু চেয়েছে তাই। আবার একটা জিনিস খেয়াল করেন, কানাডাতে গণভোটের প্রচলন আছে। কুইবেক স্বাধীনতা চেয়েছিল, গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয় না। আবার অ্যালবার্টা চাচ্ছে যে আমরা আলাদা হয়ে যাব, সেখানেও কিন্তু গণভোটের প্রশ্ন আসছে। সো গণভোট খুব শক্তিশালী এবং খুবই গ্রহণযোগ্য একটি ভোট মাধ্যম। তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে গণভোট হয়েছে, আমাদের দেশেও হয়েছে। গণভোট বিষয়টি আসলে প্রশ্নবিদ্ধ কোনো বিষয় নয়, বরঞ্চ এটি হুম। একটি গ্রহণযোগ্য বিষয় এবং অত্যন্ত পরীক্ষিত একটি মাধ্যম যেটা দিয়ে মানুষের মতামতকে খুব সহজে যাচাই করা যেতে পারে। সহজে সহজে এবং সরাসরি, এখানে গুরুত্বটা এখানে সরাসরি। জি। সরাসরি। কিন্তু আমাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদকে আপনি হ্যাঁ বলছেন? নাকি আপনি জুলাই সনদকে না বলছেন? এই কথাটা শুনতে যতটা সহজ, আসলে কি বাস্তবতা ততটা সহজ? এই প্রশ্নটা আমি এইজন্য করছি দর্শক যে জুলাই সনদের মধ্যে রয়েছে ৪৮ টি সংস্কার প্রস্তাব। না, এই ৮৪টি। ৪৮ টি ৮৪ টি ৮৪। সংস্কার প্রস্তাব। সরি আমার কিছুটা হ্যাঁ, ডিসলেক্সিয়া আছে। এজন্য সমস্যা নাম্বার নেই। উল্টাপাল্টা হয়ে যায়। আমি সরি। তো এই ৮৪ টা সংস্কার প্রস্তাবের মধ্যে এমন তো হতেই পারে যে আমি ৪০ টা সাপোর্ট করি আর বাকিগুলি করি না। এমন তো হতেই পারে। সেক্ষেত্রে আমি হ্যাঁ ভোট দিব না, না ভোট দিব? মানে আমি কিভাবে ডিসাইড করব? আচ্ছা, আপা আমি তো এখানে বসে কানাডাতে বসে ভোট দিয়েছি। বাংলাদেশে ১২ তারিখে ভোট হবে। আমি কিন্তু আমার ভোট কিন্তু আমি আরও ১৫ দিন আগে দিয়ে পাঠিয়ে দিয়েছি। পোস্টাল, হ্যাঁ, দেওয়া শেষ। দ্যাটস আমার মধ্যেও কিন্তু এই ইয়েটা ছিল। এই ৪৮টা মানে ৮৪টা বিষয় আমি তো সবগুলোর সাথে সম্মত না। যেমন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে উচ্চকক্ষ। আমি ব্যক্তিগতভাবে উচ্চকক্ষে মানে সম্মত না। আমি মনে হয় বাংলাদেশে উচ্চকক্ষের প্রয়োজন নেই সংসদে। উচ্চকক্ষ কি? মানে এটার মানে কি? আমি আসছি উচ্চকক্ষে মানে এখন, কিন্তু তাই বলে কি আমি নাতে দিব? কারণ আমি ওখানে দেখেছি যে এই যে ৮৪টি বিষয় আছে, এর বেশিরভাগেই আমি সম্মত। আমি সিদ্ধান্ত সেভাবে নিয়েছি যে বেশিরভাগে যেহেতু আমি সম্মত, তাই আমি হ্যাঁ। সেজন্য আমি সবাইকে, জনগণকে মানে যারা আছে ভোট দিবেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনি একটার উপর সিদ্ধান্ত নিয়েন না। আপনি একটা পয়েন্ট দেখলেন যে আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু আরও 10টা পয়েন্ট আছে যেগুলো মহা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাকে বিবেচনা নিতে হবে। ফলে আমার কাছে যদি মনে হয় যে টোটাল বান্ডেলের মধ্যে বেশিরভাগকে যদি আমি সম্মত হই, তাহলে আমি হ্যাঁ ভোট দিব।
আর রাষ্ট্র সংস্কারের বিষয় আছে, আমরা সবসময় বলছি সংস্কার, এবং কেউ যদি পুরা 84টি প্রস্তাবনা পড়ে আমার বিশ্বাস সে হ্যাঁতেই ভোট দিবে। এটা আমার ব্যক্তিগত মত। আমাদের দেশের মানুষজন আসলে অতটা ওয়াকিবহাল থাকে না। তারা তথ্য প্রযুক্তি সবারই হাতের মুঠোয়, তারপরেও তারা আসলে অনেক কিছু জানেন না। তো এটা তাদের দোষ না। আসলে মানুষ রুটি-রুচি নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে। ৮৪ টা পয়েন্টস কারো পক্ষেই আসলে পড়া এবং মনে রাখাটা একটু কঠিন। তো এটাকে আমরা কিভাবে ক্লাসচার করতে পারি এবং সহজে মনে রাখতে পারি এবং এর চুম্বক আ মা সংস্কার প্রস্তাবগুলি কি? কি সেগুলি যদি তুমি একটু দর্শকদের বলো। আচ্ছা, এখানে ধরেন মোটা দাগে যদি আমরা ৪টা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ১ম ধরেন জাতি ও ভাষাসহ মৌলিক সংস্কার। এখন এই জাতীয় ভাষাসহ মৌলিক সংস্কারের মধ্যে কি আছে? বর্তমান সংবিধানে আছে হচ্ছে বাংলা ছাড়া কোনো ভাষা স্বীকৃতি নেই। কিন্তু নতুন প্রস্তাবনা হচ্ছে যে বাংলা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা থাকবে, কিন্তু অন্যান্য যে ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা, আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু বাংলা ছাড়া আরও অনেক ভাষা আছে, যেগুলোকে সমানভাবে সংবিধান মাতৃভাষা হিসেবে মানে সম্মতি দিবে বা স্বীকৃতি দিবে। যেমন বিষয়টা মণিপুরি ভাষা আছে, ইয়া চাকমাদের চাকমাদের ভাষা ভাষা আছে, আছে। ছোট হতে ইভেন পারে, ছোট ইভেন সিলেট অঞ্চলের মানুষের নিজস্ব একটা ভাষা আছে। ডায়ালেক্ট বলে, তবু ওটা ভাষা। তারা চট্টগ্রামেরও একটা নিজস্ব আছে। মোট কথা, যে ভাষাতেই কথা বলুক মানুষ বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের নাগরিক, সেটাই মাতৃভাষা হিসেবে সংবিধান স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এতদিন সেই স্বীকৃতিটা স্বীকৃতিটা ছিল ছিল না। না, ওকে। যেটা খুবই গুরুত্বপূর্ণ। মনে হতে তাহলে পারে আমাদের ১ম ভাগ এই ৮৪ টার মধ্যে হ্যাঁ, আমাদের ১ম ভাগটা হচ্ছে ভাষা ও জাতি, এবং জাতি জাতি। বিষয় বিষয় মৌলিক। এখন জাতিতে আসি। দেখেন, হুম। আমরা কিন্তু প্রথম থেকেই বাঙালি জাতীয়তাবাদ না বাংলাদেশি জাতীয়তাবাদ একটা বিশাল দ্বন্দ্ব ছিল। পরবর্তী জিয়াউর রহমান এসে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করলেন, যার যে বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশি হবে, এবং এই বাংলাদেশ একটা আমব্রেলা বাংলাদেশের আন্ডারে বাঙালি, চাকমা, মারমা সবাইকেই আমরা ধর্ম, বর্ণ, বাংলা বিশেষে মানে বাংলার সাইন, বাংলাদেশি শব্দটা একটি ছাতা। এই ছাতার নিচে বাঙালি সহ অন্যান্য সকল জাতি ধর্মের মানুষ সমানভাবে মর্যাদা পাবে। কিন্তু পঞ্চদশ সংশোধনী যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা সরকার, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, সেখানে কিন্তু ওই অংশটা বাতিল করা হয়। বাতিল করে আবারও বাঙালি জাতীয়তাবাদ কিন্তু সংবিধানে ইনকর্পোরেট করা হয়েছিল। মানে আমি যদি একটু দর্শকদের জন্য সহজ করে বলি, সেটা হচ্ছে যে একজন মানুষ উনি বাংলাদেশী এবং বাঙালি হতে পারেন। আবার আরেকজন মানুষ উনি বাংলাদেশী এবং চাকমা হুম, হতে পারেন। আরেকজন মানুষ উনি বাংলাদেশী এবং মণিপুরী হতে হতে পারে পারেন। কিন্তু নট নেসেসারিলি যিনি চাকমা তাকেও বাঙালি হতে হবে, না, যিনি মণিপুরী তাকেও বাঙালি হতে হবে। এটা আসলে একটা গ্রহণযোগ্য প্রস্তাবনা নয়। তো এই প্রস্তাবনাটাকে নতুন করে সামনে আনা হয়েছে আনা যেটা হয়েছে। এটা এটা এই গুরুত্বপূর্ণ বিষয়টা এই ৮৪টি প্রস্তাবের মধ্যে আছে। তারপরে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার এই যে ৪ মূলনীতি: বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এগুলোর পরিবর্তে এখন হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এখানে দেখেন, বাঙালি জাতীয়বাদ আমরা এটা কিন্তু আলোচনা করে ফেলছি। ৪ নীতি কিন্তু বাঙালি জাতীয়তাবাদ থাকাটা কিন্তু দেশের মধ্যে একটা দেয়াল তৈরি করে জনগণের মধ্যে। তারপরে দেখেন গণতন্ত্র, সমাজতন্ত্র। গণতন্ত্র এবং সমাজতন্ত্রের পাশাপাশি কিন্তু একটা খুব যৌক্তিক বিষয় না। এবং আমরা জানি যে গণতন্ত্র এবং সমাজতন্ত্রের অর্থনীতি কাঠামো, মানে এই দুটো তন্ত্রের মূল জায়গা তো অর্থনৈতিক কাঠামো। সমস্ত বিপরীত, দুইটা বিপরীত জিনিস পাশাপাশি সংবিধানে কেমনে ঢুকাইছিল ওরা আমি জানি না। এবং তার সবসময় যে জিনিসটা নিয়ে গণ্ডগোল লাগে, যে জিনিসটাকে ইস্যু হিসেবে দাঁড় করা, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা এখন বিষয়টা কিভাবে আসলে অ্যাড্রেস করা হয়েছে? ধর্মনিরপেক্ষতাকে অ্যাড্রেস করা হয়েছে যে বলা হয়েছে ওই শব্দটা শুধু পরিবর্তন হয়েছে। ধর্মনিরপেক্ষ শব্দের পরিবর্তে বসবে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। দেখেন, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এটা কিন্তু আরও ইলাবোরেট এবং সহজ করে বলা, কিন্তু বিষয়টা কিন্তু একই। তারপরেও আমি আরেকটা জিনিস বলি, প্রথমে যেটা বলেছিলাম, আপনি সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখেন বা না রাখেন, আপনার রাষ্ট্র যদি সেটা চর্চা না করে, তাহলে ওটা সংবিধানে রেখে লাভ নাই। যেমন ভারত তার সবচেয়ে বড় উদাহরণ। ভারতে সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ভারতে নাগরিকত্ব আইনও নির্ভর করে সেই ব্যক্তি ধর্মের উপর ভিত্তি করে। ফলে ওই ধর্মনিরপেক্ষতা থাকার তো কোনো মানে নেই। এই জন্য ধর্মের সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এবং সবচেয়ে বড় কথা এটা অনুশীলন করা, সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি বলবো? বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ নাকি বাংলাদেশ একটি ইসলামী দেশ? নো, এখানে তো ইসলামী দেশের কথা বলে নাই, বলছে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি।
কোথাও বলা নাই তো। এখানে যে 4টা বিষয় কী হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, আর আগে ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষ দেশ। হ্যাঁ, তা কিন্তু এটা ধর্মনিরপেক্ষ আর আসলে এটার মধ্যে প্র্যাকটিস ছিল না। এটা ধর্মনিরপেক্ষ যখন বলা হচ্ছে তখন আসলে ধর্মনিরপেক্ষ, কিন্তু কোনো একটা ধর্মকে যদি বেশি সমর্থন করা হয় বা কোনো একটা ধর্মকে কম সমর্থন করা হয় তাহলে তুমি কাউকে আসলে ব্লেম দিতে পারবা না। না, কিন্তু যখন বলা হচ্ছে যে ধর্মীয় সম্প্রীতি, স্বাধীনতা, 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 তখন আসলে বিষয়টা কেউ মোর যদি ইলাবোরেট। হ্যাঁ, মোর ইলাবোরেট, মানে কেউ যদি তার ধর্ম পালন করতে না পারে সেই বিষয়টি আসলে সরাসরি আইনের আওতায় আনা হ্যাঁ, যাবে। সে বলবে সংবিধানে বলা আছে স্বাধীনতা, আমার ধর্মীয় স্বাধীনতা। কারণ আপনি নিরপেক্ষ শব্দ দিয়ে আপনি অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারেন। কিন্তু আর কি কি আছে আচ্ছা, এইগুলো পরে এর মধ্যে ধরেন তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। সেটা বর্তমান সংবিধানে কিন্তু আহ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভারসাম্য নাই, কিন্তু বলা হয় যে রাষ্ট্রপতি একটা অলঙ্করণ পদ। এইখানে ক্ষমতা ভারসাম্য নাই, এখানে রাষ্ট্রপতির ক্ষমতার সীমারেখা বা সীমারেখা। হ্যাঁ, এইখানে কিছু পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী চাইলে, যেমন আছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয়, প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি করেন। কিন্তু নতুন প্রস্তাবনা অনুযায়ী জরুরি অবস্থা প্রধানমন্ত্রী সরাসরি জারি করতে পারবে না। তারপরে একটা বিষয় আছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে, এবং সেটা প্রকাশ্য ভোটে। এখন ধরো সংসদে আপনার নাম উঠলো, আপনি রাষ্ট্রপতি, আপনাকে বিএনপি প্রস্তাব করলো। এখন যদি সবাই উন্মুক্ত ভোট দেয়, বিএনপির কোনো প্রার্থী যদি তাকে পছন্দ নাও করে, সে তো সেই বাংলাদেশের বাস্তবতায় প্রকাশ্যে বলতে পারবে না যে আমি সমর্থন করলাম না। তাহলে তার আবার অন্যরকম সমস্যা আছে। বর্তমান সংবিধানে 170 অনুচ্ছেদ অনুযায়ী তার কিন্তু সদস্যপদই থাকবে না। এই জন্য নতুন প্রস্তাবনা আনা হয়েছে, যেটা গোপন ব্যালটে হবে এবং নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষেরই সম্মতি লাগবে। এই কক্ষের বিষয়টা একটু পরে আসতেছি। তারপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমি খুব অ্যাপ্রিসিয়েট করি প্রস্তাবটা, সেটা হচ্ছে মার্সি পিটিশন। রাষ্ট্রপতি চাইলে যে কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন, এবং ফাঁসির অপরাধী ব্যক্তিকেও ক্ষমা করার উদাহরণ এক জিল্লুর রহমান সময় কিন্তু প্রায় 20 জনের ক্ষমা করা, 20 জন ব্যক্তির ফাঁসি আদেশপ্রাপ্ত ব্যক্তি কিন্তু উনি বেকসুর খালাস করে দিয়েছেন তার ক্ষমতা বলে। কিন্তু নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে এই ক্ষমা করতে হলে উনি তখনই করতে পারবেন যখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবার সম্মতি দিবে। রাইট, এটা একটা যুক্তিসঙ্গত হ্যাঁ, প্রস্তাব। কারণ আমার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি যদি মানুষকে ক্ষমা না করি, সেক্ষেত্রে তো আসলে রাষ্ট্রপতি আমার ক্ষতির ক্ষমা উনি কিভাবে করে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এখন কিন্তু প্রধানমন্ত্রী, এক ব্যক্তি কিন্তু সারা জীবনও প্রধানমন্ত্রী থাকতে পারেন। যেমন শেখ হাসিনা কিন্তু টানা 17 বছর প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু নতুন প্রস্তাবনা অনুযায়ী বলা হয়েছে যে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, অর্থাৎ 2 টার্ম। হুম। 2 টার্ম। বিএনপির প্রস্তাবনা ছিল, বিএনপির 31 দফা, যেটা অনেক আগেই তারা দিয়েছে। 31 দফা বিএনপি এই ধরনের একটা প্রস্তাবনা দিয়েছিল তাদের দফা, কিন্তু বিএনপি সেখানে বলেছিল পরপর 2বার। তার মানে পরপর 2বার হলো, একবার বিরতি দিয়ে আবার হতে পারবে, যেটা পুতিন রাশিয়ায় যেটা আছে যেভাবে। তাহলে এখানে কিন্তু এটাও যদি হয়, আপনি দেখেন, তাহলে গণতান্ত্রিক চর্চা কিন্তু একটা জায়গা তৈরি হয়। কারণ অ্যাট লিস্ট হ্যাঁ, কিছু জিনিস রিটার্ন থাকলে মানুষজন জানে যে আইনটা আসলে কি। হ্যাঁ, মোট কথা 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারছে না নতুন এইটা। তারপরে ধরুন আরেকটা জিনিস হচ্ছে, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, এই প্রস্তাবনা আছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে সে অন্য কোনো পদে থাকতে পারবে না। যেমন ধরেন প্রধানমন্ত্রী দলীয় প্রধান, হ্যাঁ, দলীয় পদে। এই জায়গাটা অবশ্য বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। কিন্তু এইটার থেকে বেশি গুরুত্বপূর্ণ পরপর 2বারে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টা। এবার আসেন, এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে নির্বাচন, সংসদ ও সরকার ব্যবস্থা। যেমন সরকার ব্যবস্থা কি আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের ছিল, পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেটা তুলে দেওয়া হয়। এই নতুন সংবিধানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসবে। এবং তারপরে যে জিনিসটা বলা হয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। দ্বিকক্ষ বিশিষ্ট, বর্তমানে আমাদের সংসদ এক কক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ, যেখানে সরাসরি মানুষের ভোটে, জনগণের ভোটে 300 জন সংসদ সদস্য নির্বাচিত হন। এখন একটি আপার হাউস থাকবে, যেটা আমার কানাডাতেও আছে, ইন্ডিয়াতে আছে। আপার হাউস হবে 100 জনের, এবং 100 জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে না। এরা নির্বাচিত হবে
ওই যে সংসদ সদস্যদের ভোটে, এখানে একটা ব্যাপার আছে, ভোটে না, প্রস্তাবনায় বলা হয়েছে পিআর সিস্টেম, মানে যে রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পাবে ঠিক তত পার্সেন্ট সংসদ সদস্য তারা উচ্চকক্ষে পাবে। ধরেন বিএনপি নির্বাচনে 50% ভোট পাইল, যা ভোট কাস্ট হবে তার 50% পাইল, তাহলে উচ্চকক্ষে বিএনপির 50 আসন থাকবে। টোটাল ভোট, টোটাল টোটাল আসন না। আসন না, টোটাল ভোট, পিআর। আচ্ছা। হুম হুম। ঠিক আছে, যেটা আমরা বলে রাখি যে জামাতে ইসলামী কিন্তু নিম্নকক্ষে পিআর পদ্ধতির জন্য তারা যুদ্ধ করেছিল। কারণ আপনি জানেন যে ওর নির্বাচনে অনেক সময় হয় কি, আপনি ভোট পেলে, আসন পেলেন 6টা বা 10টা, কিন্তু দেখা যাচ্ছে আপনি 15% ভোট পেয়ে গেছেন। তাহলে হবে পিআর পদ্ধতি হলে কিন্তু সে 6টা না, তার 15% অনুযায়ী তাকে কিন্তু 3-15-45টা আসন আপনাকে সংসদে দিতে হবে। জামাত হয় কি বিভিন্ন জায়গায় অনেক ভোট পায়, কিন্তু তারা আসনে দেখা যাচ্ছে ভোট পেয়ে জিতে আসে না, কিন্তু দেখা যাচ্ছে পার্সেন্টেজে দেখা যাচ্ছে তারা 10% ভোট পেয়ে বসে আছে, কিন্তু আসন পায় দেখা যাচ্ছে 10টা বা 11টা। বাকি যে সংস্কার প্রস্তাবগুলি আছে সেগুলির জন্য আমি তোমার কাছে আসছি। তার আগে দর্শকদের জন্য বলি যে দর্শক, আমরা বেশ ভালো কয়েকটি পয়েন্ট পেয়েছি, যেমন রাষ্ট্রপতি অভিযুক্তকে ক্ষমা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি ক্ষমা না করছেন, তার পরিবার ক্ষমা না করছেন। হুম। এটি একটি, কোনো ব্যক্তি পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। আর তৃতীয় আমরা আরেকটি পেলাম যে কোনো নেতা যখন প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি আর দলীয় প্রধান থাকতে পারছেন না। আরো তারপরে দুটো, আমরা পাচ্ছি, হ্যাঁ, আরো দুটো বিষয় আমি একটু, হ্যাঁ বলেন আপা, সরি। তারপরে আমরা পাচ্ছি যে বাংলা ভাষা তো আমাদের ছিলই, কিন্তু বাংলা ভাষাকে আমরা রাষ্ট্রভাষা ঘোষণা করব, কিন্তু অন্যান্য যে ছোট ছোট ভাষাগুলো আছে সেগুলোকে মাতৃভাষা হিসেবে আমরা স্বীকৃতি স্বীকৃতি, দিব। হ্যাঁ। এবং আরেকটা আমরা পেয়েছি যে আমরা আসলে সবাই বাংলাদেশী হব। বাংলাদেশী নাগরিক থেকে আমরা পরিচয়, কেউ কেউ নাগরিক পরিচয় আমাদের বাংলাদেশী হবে, কিন্তু আমরা অনেকেই জাতিগতভাবে হয়তো বাঙালি থাকবো। হাজার বছর ধরে আমরা বাঙালি আছি এবং থাকবো। আমরা কেউ কেউ জাতিগতভাবে চাকমা আছি, আমরা হাজার বছর ধরে চাকমা থাকবো এবং বাংলাদেশীও থাকবো। এটি আরেকটি আমরা পেলাম। আর দুটো বিষয় আপা, দুটো দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা, সেটা হচ্ছে আমরা জানি যে সংসদে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, অনুচ্ছেদ আছে, সেটা হচ্ছে একটি প্রস্তাবনা আসলে, সেই প্রস্তাবনা একটা বিল আসলে, সেই বিলে যদি ধরেন সরকারি দল একটা বিল আনলো, সেই বিলে যদি কোনো সরকারি দলের সদস্য সেই বিলের বিপক্ষে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয় বর্তমান নিয়ম অনুযায়ী। কিন্তু নতুন যে প্রস্তাবনা করা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র সরকার পরিবর্তন এবং অর্থ বিল বাদে বাকি সব বিলে ব্যক্তি তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে সংসদ। তার মানে হচ্ছে সাংসদদের ক্ষমতা আসলে বাড়ানো হচ্ছে। এখানে মনে রাখতে হবে শুধুমাত্র অর্থ বিল, মানে বাজেট, বাজেট ইটসেলফ এ ল, কিন্তু অর্থ বিল যেটা সেইখানে কিন্তু দিতে পারবে না। আর সরকার পরিবর্তন, যেমন ধরেন অনাস্থা প্রস্তাব আনলো, এখন কেউ যদি অনাস্থা প্রস্তাব আনে সরকারের বিরুদ্ধে, তাহলে সেই সরকারেই কোনো সংসদ সদস্য যদি তার ওই অনাস্থার পক্ষে ভোট দেয় তাহলে তো সরকার পড়ে যাবে, স্থিতিশীলতা। সো এই দুটা পয়েন্ট বাদে বাকি জায়গায় সে দিতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এতদিন সরকারে কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমোদন লাগতো না। এখন নতুন যে প্রস্তাবনা আনা হচ্ছে, গুরুত্বপূর্ণ চুক্তি যেটা রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, সেই ধরনের চুক্তি করতে হলে সেই চুক্তিটাকে সংসদ থেকে পাশ করাইতে হবে, অনুমোদন লাগবে। তার মানে রাষ্ট্রের নিরাপত্তার সাথে সম্পর্কিত যে কোনো চুক্তি পাশের আগে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে হবে এবং সাংসদদের অনুমতি সাপেক্ষে পাশ সেই করা চুক্তিটি, সাপেক্ষে, হ্যাঁ, ও হ্যাঁ, সাংসদদের ভোটে পাশ করা সাপেক্ষে ওই চুক্তিটিকে বাস্তবায়ন করা যাবে বা চুক্তিটি স্বাক্ষর করা যাবে। স্বাক্ষর করা যাবে, রাইট। এর মধ্যে কি বাণিজ্য চুক্তি থাকছে? বাণিজ্য চুক্তিকে কি দেশের নিরাপত্তা চুক্তি বলা হতে যায়? পারে, অবশ্যই হতে পারে। যেমন ধর ট্রানজিট, ট্রানজিট কিন্তু এক ধরনের বাণিজ্য চুক্তি, কিন্তু এটার সাথে বাংলাদেশের নিরাপত্তা মারাত্মকভাবে সংশ্লিষ্ট, ফলে এটাকে অবশ্যই সংসদে পাশ করতে হবে। ওকে। তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম যে দেশে গোপনে বিভিন্ন ধরনের চুক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের সাথে হয়ে যায়। দেশের মানুষ যখন জানতে পারে তখন অলরেডি চুক্তি হয়ে গিয়েছে, তখন ওটার বিরুদ্ধে কথা বলার কিছু থাকে না। কিন্তু বিষয়টি যখন সংসদে প্রকাশ্যে আলোচনা করা হবে তখন দেশের মানুষও জানতে পারবেন যে কি চুক্তি হচ্ছে। তো এটা দেশের মানুষের জন্য এক ধরনের তথ্য রাইট। প্রদানের ব্যবস্থা এবং মতামত দেওয়ার সুযোগ
দেওয়ারও একটা ব্যবস্থা। আচ্ছা, আরও আরও কয়েকটা বিষয় আছে, খুব সংক্ষেপে বলে ফেলি। সেটার আইন ও বিচার ব্যবস্থা নিয়ে একটা কথা বলা আছে। যেমন জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়, তাহলে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন না। প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে অ্যাপিলেট বিভাগ থেকে। তখন অ্যাপিলেট বিভাগে যে 5 জন বিচারপতি থাকবে, সেখান থেকেই তাকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। ওই তার নিচের থেকে তুলে এনে দলীয় আনুগত্যের ভিত্তিতে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবে না। এবং আপনার এটা হচ্ছে একটা বিষয়। তারপরে ধরেন যে বিচার বিভাগ যে আলাদাকরণের যে একটা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা এই জুলাই সনদের মাধ্যমে আরও পরিষ্কার করা হয়েছে, আরও নিশ্চিত করার বিষয়টা বলা হয়েছে। যেমন কতজন বিচারপতি লাগবে, এটা রাষ্ট্রপতি ঠিক করবে না, প্রধানমন্ত্রী ঠিক, প্রশাসন ঠিক করবে না, এটা ঠিক করবে প্রধান বিচারপতির দপ্তর। এরকম আরও কতগুলো বিষয় আছে, আমরা সব বিস্তারিত যাব না, কারণ এই 84টি বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করতে গেলে 84 ঘন্টাও লেগে যেতে পারে। আমরা মোটামুটি মোটা দাগে এতক্ষণ যেটা এটা হলো মানে হাইলাইটেড পয়েন্ট যেগুলো। একটা মানুষ যদি এই বিষয়গুলো মাথায় নেয়, তখন তার চিন্তা করতে সুবিধা দেয়, হ্যাঁ এই বিষয়গুলো আমি কি আসলে চাই। যেমন আমি ব্যক্তিগতভাবে প্রতিটা বিষয় আমি চাই হোক, আপনি আমার বিষয়ে আপনিও চান যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম। ফলে আমি অবশ্যই মনে করব যে এই বিষয়গুলো হলে বাংলাদেশে ওয়ান স্টেপ ফরওয়ার্ড হবে বাংলাদেশে রাষ্ট্র হিসেবে অন্তত। রাইট, রাইট। তো সব আমরা অনুষ্ঠানের প্রায় শেষে এসে পৌঁছেছি। তো এই পর্যায়ে আমি তোমার কাছে জানতে চাইবো যে দর্শকরা আসলে আ মানে একটা প্রস্তাবের বিপক্ষে কি কিছু নাই? মানে জুলাই আন্দোলনে জুলাই সনদের সবই কি ভালো? এই ৮৪ টা প্রস্তাবের সবগুলিই কি আসলে ভালো? একটা কি অন্য কিছু কি বলার নাই? মানে অবশ্যই আপনি ধরেন আপনি চাইলে তো অনেক কিছু বলতে পারেন। যেমন ধরেন আমি একটা জিনিস বলি, আমার ব্যক্তিগত কথা বলি যে সংসদে আপার হাউসে, প্রথম আমার কথা যে আমি ব্যক্তিগত যদি বলি, বাংলাদেশের মতো একটা ছোট দেশে আপার হাউসের আসলে দরকারই নেই। আপার হাউসের দরকারই নেই। কারণ আপার হাউস দেখেন, ভারতে আপার হাউস আছে, কারণ ভারত তো একটাই কনফেডারেশন, মানে গভর্নমেন্ট, মানে অনেকগুলো রাজ্য মিলে একটি রাষ্ট্র। কানাডা অনেকগুলা প্রভিন্স নিয়ে একটা রাষ্ট্র। ইউএসএ অনেকগুলো স্টেট নিয়ে একটা রাষ্ট্র। তাদের হিসাবটা কিন্তু ডিফারেন্ট। কিন্তু আমরা কিন্তু ছোট একটা রাষ্ট্র, আমাদের উচ্চকক্ষের প্রয়োজন হয় না। তারপর আবার উচ্চকক্ষ জন্য প্রয়োজন হলো পিয়ার পদ্ধতি কেন? সংসদ এমন হতে পারতো যে সংসদে যারা, বিপরীতটা কী হতে পারতো, সংসদের ভেতরে যারা থাকবেন, এখন ধরেন আপনাকে বিষয়টা কি, আপনার 2 কক্ষে কিন্তু পাশ করতে হবে। এখন পিয়ার পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষে দেখা গেল একটি রাজনৈতিক দলের, ধরেন জামাত একটা পার্সেন্টেজ ভোট পেল, সে অনুযায়ী তারা উচ্চকক্ষে একটা প্রভাবশালী জায়গা দখল করলো। বিএনপি সেই তুলনায় অপেক্ষাকৃত নিম্নকক্ষের তুলনায় উচ্চকক্ষে দুর্বল অবস্থায় গেল। এখন যখন কোনো বিল পাস হবে, বিল তো 2 কক্ষে পাস হইতে হবে। নিম্নকক্ষে পাস হইল বিলটা, উচ্চকক্ষে গেলে জামাত এবং অন্যান্য রাজ্যের বিরোধী দলগুলো থাকবে, তারা যেহেতু পিয়ার পদ্ধতির মাধ্যমে বেশি আসন পেয়েছে, তারা ওটাকে সম্মতি নাও দিতে পারে। তাহলে কিন্তু একটা ম্যাসাকার অবস্থা তৈরি হতে পারে, মানে রাষ্ট্র তখন রাষ্ট্রের গতি নষ্ট হতে পারে, তাই না? রাষ্ট্রের গতি নষ্ট হতে পারে। সো এরকম আপনি যদি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেন, অনেক কিছুই পাওয়া যায়। তারপরও যতটুকু এগিয়েছে, আমি মনে করব যোগ বিয়োগ করে আসলে পজিটিভটাই বেশি। দর্শক, আমরা আমাদের আয়োজনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো সালাউদ্দিন মাহমুদ মিম, তোমাকে আমি সবশেষে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনে কিন্তু আমাদের জুলাই আন্দোলনের সবচেয়ে অগ্রগণ্য দলটি এনসিপি তারাই স্বাক্ষর করেনি বলে জানা যায়, এবং এও জানা যায় বিএনপি নাকি কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। এই দলগুলি কি তাহলে যদি হা ভোট জিতে, জনগণ যদি জুলাই আন্দোলনের বাস্তবায়ন চায়, তাহলে এই দলগুলি কি এই সনদ মানতে বাধ্য? যদি হা ভোট জিতে, হা ভোটের প্রশ্নটা, গণভোটের প্রশ্নটা আসছে কখন? যখন সর্বসম্মতিতে যাইতে পারে না এই রাজনৈতিক দলগুলা, তখনই গণভোটের প্রশ্নটা আরও অপরিহার্য হয়ে ওঠে। এবং জনগণের উপর তো কেউ নাই। আপনি যদি গণতন্ত্র মানেন, আলটিমেট কি জনগণ। এবং বললাম তো, জনগণের সিদ্ধান্ত অনুযায়ী ইউকেকে বের হয়ে যেতে হয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে। জনগণ সিদ্ধান্ত দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার, রাষ্ট্রপ্রধান ব্রিটিশ রাজা বা রানী থাকবেন, সেটাই আছে, সেটাই আছে। ফলে বাংলাদেশে যখন জনগণ সরাসরি গণভোটের মাধ্যমে বলবে হ্যাঁ, তখন রাজনৈতিক দলগুলা এটা করতে বাধ্য থাকবে।
তাহলে এনসিপি যে জুলাই আন্দোলনে স্বাক্ষর করেনি, জুলাই জুলাই সনদে সনদে স্বাক্ষর করেনি, বা বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা কিছু মানে কিছু মানে না, ডাজন্ট ম্যাটার, যদি জনগণ চায় তাদেরকে মানতে হবে। মানতে এটাই হবে। হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মূল উত্তর। তাহলে জনগণ, আমরা আমরা দেখতে পাচ্ছি যে জনগণই আসলে সকল ক্ষমতার উৎস। অবশ্যই। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের এটাই হচ্ছে সৌন্দর্য। আপনি গণতন্ত্রে অনেক ভুল-ভ্রান্তি খুঁজে পাবেন, অনেক দুর্বলতা খুঁজে পাবেন। কিন্তু এন্ড অফ দ্য ডে এটাই কিন্তু একটা রাষ্ট্রকে এগিয়ে নেয়। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, আপনার ভারত দেখেন, কানাডা দেখেন। এগুলো কিন্তু যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গণতন্ত্র এবং সমাজতন্ত্রের যে একটা দ্বৈরথ, সেই দ্বৈরথে তো গণতন্ত্র জয়লাভ করছে। প্রমাণ হয়েছে যে হ্যাঁ, গণতন্ত্রই আলটিমেটলি ভালো মন্দ মিলিয়ে গণতন্ত্রই হচ্ছে একটি পন্থা যার মাধ্যমে একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যায়, যেখানে মানবাধিকার নিশ্চিত করা যায়, যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। হ্যাঁ, মানে আমার দেশ, আমার সিদ্ধান্ত আমি নিতে পারছি। রাইট। এর চেয়ে আনন্দের আর আসলে কিছু হতে পারে না। না, এর চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। না। এটাই হচ্ছে শেষ এটাই। কথা। সো দর্শক, শত সন্তানের প্রাণের বিনিময়ে আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশকে শেখ হাসিনার রেজিম থেকে মুক্ত করতে পেরেছি এবং বিশ্বের সর্বোচ্চ সম্মানের অধিকারী বাংলাদেশী নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ভরসা করেছি। আমাদের সবারই অনেক সীমাবদ্ধতা আছে। তারপরেও আমরা অনেক চিন্তাভাবনা করে এই জুলাই সনদকে প্রস্তুত করেছি এবং আমরা এটাকে অনলাইনে আপনাদের জন্য আপলোড করেছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের মুঠোফোনে যেকোনো সময় শুধু জুলাই সনদ কথাটা সার্চ দিয়ে এই ৪৮ টি প্রস্তাবনা পড়ে দেখতে পারেন এবং ইনফর্মড ডিসিশন নিতে পারেন। আমরা আশা করব আপনার মুঠোফোনে আপনি Google সার্চ করবেন এই ৪৮ টি প্রস্তাবনা, ৮৪টি, সব প মিলিয়ে ৮৪টি। সরি ৮৪ টি প্রস্তাবনা পড়ে না দেখলেও একটু চোখ বুলিয়ে দেখবেন এবং আপনি জেনে আপনার সিদ্ধান্ত নিবেন এবং জুলাই সনদের পক্ষে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং মিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে থাকার জন্য। আপনাকে শুভ অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। খোদা হাফেজ।